আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা। আমরা তোমাদের আমাদের অধ্যায় 11 অর্থাৎ খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়টার 5টা ধারাবাহিক ক্লাস শেষে আজকে লাস্ট ক্লাসে চলে আসছি। আজকের মধ্যে আমাদের ফুল প্লেলিস্টটা ডান। সো আমাদের এই খুব গুরুত্বপূর্ণ এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, এইটার সাথে এতদিন তোমাদের যে জার্নিটা ছিল সেটার লাস্ট ক্লাস আজকে একদম কম্প্যাক্ট করে আজকে শেষ করে দেওয়া হবে। এবং আমি আরেকটা ডেডিকেটেড ছোট্ট শর্ট ভিডিও বানাবো আমি, যেখানে তোমাদের কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাক্স নিয়ে কথাবার্তা বলবো, কিছু বিক্রিয়াগুলোকে একসাথে রিলেট করে একটা লাইন ঘাট করে দিব। ওই ভিডিওটা জাস্ট এই আজকের যে আমাদের কনসেপচুয়াল ক্লাসগুলো, ধারাবাহিক একাডেমিক ক্লাসগুলো, তার পরবর্তীতে ছোট করে তুমি এই প্লেলিস্টের সাথেই পেয়ে যাবা, ঠিক আছে? এবং এই 6টা ক্লাসটা তুমি একটু চেষ্টা করো যেন প্রত্যেকটা ক্লাস করার সময় তুমি যেন একটু নোট করে রাখো জিনিসগুলা। নোট করে গিয়ে সেই নোটগুলো একটু নিয়মিত রিভিশন করার ট্রাই করবা, ঠিক আছে? তাতেই কিন্তু তোমাদের অনেকটাই পড়া হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এটা আমি মনে করি খুব যথেষ্ট, খুবই যথেষ্ট। শুধুমাত্র সিকিউ কিংবা ক খ এর জন্য নয়, তুমি এমসিকিউ এর জন্য তোমার এই নোটটা যথেষ্ট হবে অনেকটাই। এবং আরেকটা কথা আমি বলে রাখতে পারি যে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের যে চ্যানেলটা সেটার নিচে আমরা একটা সোশ্যাল অ্যাকাউন্ট গ্রুপ অর্থাৎ ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তোমরা যেটা করবা সেটা ক্লাসটা করার পর যখন নোট করবা, নোটটা করে তোমার গিয়ে ছবি তুলে একটু দিয়ে দিতে পারো যে তুমি অমুক ক্লাসের এই নোটটা তুমি করলা, তুমি একটু গ্রুপে ছবি তুলে দিয়ে দিতে পারো, শেয়ার করতে পারো তোমার সেই সুন্দর নোটগুলো। তাহলে আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের যে লাস্ট টপিকটা, এই আমাদের যে ক্লাস নাম্বার গিয়ে 6। সো আমরা 6 নম্বর ক্লাসে চলে আসছি। এইটার প্রথমেই আমরা কথা বলবো এই অধ্যায়ের শেষ টপিক যেটা, সেটা হচ্ছে পলিমার রিলেটেড। ওকে, দেখো পলিমার। আচ্ছা, পলিমার এই কথাটাকে যদি গিয়ে আমরা কিছুটা ভাঙার চেষ্টা করি, যেমন দেখো পলিমার এই কথাটা দিয়ে আমরা কি বুঝাই, পলিমার কথাটা দিয়ে আমরা কি বুঝাই। দেখো এই আমাদের পলি এবং মার। দেখো পলি এই কথাটা দিয়ে আসলে কি বুঝায়, পলি কথাটা দিয়ে আসলে বুঝায় বহু। আমরা যদি এটাকে বাংলা করি, পলি কথাটা দিয়ে কি বোঝাবে, বহু বোঝাবে। ওকে, আর মার যেই কথাটা, এইটা মেরোস থেকে আসছে। এটা এই ল্যাটিন ওয়ার্ড মেরোস থেকে আসছে। মেরোস দিয়ে আসলে এটা অর্থটা যদি আমরা বলি, এটা অর্থ বলতে ইউনিট বোঝায়, ইউনিট। তাহলে আমরা এটাকে বাংলা করলে এটা হবে অংশ বোঝাবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অংশ অনেকগুলা মিলে যখন একটা একক অংশ তৈরি করে, তখন সেটাকে আমরা পলিমার বলবো। তাহলে পলিমার মানে কি? পলিমার মানে যে একটা নির্দিষ্ট অংশ থাকবে, অর্থাৎ এই অংশটাকে আমরা একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ধরে নিচ্ছি, তার একটা সংকেত। তাই একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ একে অপরের সাথে অসংখ্য রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে যে নতুন ধরনের একটা বিশাল আকৃতির বৈশিষ্ট্য সম্পর্ক, বিশাল আকৃতির বলতে মানে সংকেতটা বিশাল বোঝাচ্ছি, বিশাল সংকেত বিশিষ্ট একটা যৌগ তৈরি করবে, সেটাকে আমরা বলবো পলিমার। তাহলে এই নামটা থেকে আশা করি বুঝতে পারছো যে পলিমার মানে বহু অংশ, ঠিক আছে? তাহলে দেখো এই পলিমারের মধ্যে এই অংশটার যে একক যৌগটা, অর্থাৎ আমাদের যে একক রাসায়নিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে এটা আমরা আরেকটা কথা একটু বলে দিতে পারি, অসংখ্য একক রাসায়নিক যৌগ। অসংখ্য মানে কি? যে রাসায়নিক যৌগটাকে আমরা নিচ্ছি সেইটা আমাদের যে রাসায়নিক যৌগটা সেটা অসংখ্য পরিমাণ, প্রচুর হয়, প্রচুর। তোমাদের আগের কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম এরকম 5,000, 10,000, 15,000 মানে তোমার যৌগের অণু 10,000, 5,000, 10,000, 15,000 এবং এর চেয়েও বেশি যৌগের অণু পরস্পরের সাথে একটার পর একটা সংযুক্ত হয়ে পলিমার তৈরি করতে পারে। তো এইরকম বহু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেক বড় রকমের হয়, ছোট রকমের হয়, বহু এরকম আছে। তো এখন দেখো অসংখ্য একক রাসায়নিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বিশাল যৌগ গঠন করে, বিশাল বলতে দেখো বিশালটা কিন্তু ওই বিশাল বলতে আমাদের চোখের অবজারভেশনের পার্সপেক্টিভে বিশাল ভেবো না। বিশালটা এই একটা রাসায়নিক অণু
এইটা হচ্ছে গিয়ে এই রাসায়নিক অণুটার তুলনায় এটা অনেক বিশাল, কারণ তুমি দেখো একটা অণু এটা 10 থেকে 15,000 অণু একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা একটার তুলনায় অনেক বিশাল না। তো এই বিশাল বলতে আসলে সেটাই বোঝানো হয়েছে। তো যে বিশাল যৌগ গঠন করে তাকে পলিমার বলে। হ্যাঁ, পলিমার বলে। আচ্ছা, এই যে আমি যে কথাটা বললাম যে হচ্ছে একক রাসায়নিক যৌগ যেটা, এই যে এটাকে আমরা বলবো হচ্ছে মনোমার। তাহলে এই যে একটা যৌগ গঠন হচ্ছে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে মনোমার। তাহলে এই একক রাসায়নিক যে অণুটা আছে যেটা পরস্পরের সাথে যুক্ত হয় সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে মনোমার। ওই একক অংশটাকে আমরা কি নাম দিচ্ছি? এই একক অংশটা এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের মনোমার। ক্লিয়ার? এই একক অংশটাই হচ্ছে মনোমার। ওকে, তাহলে এই হচ্ছে পলিমারকে আমরা ইন শর্ট বললাম। দেখো পলিমারের বহু অস্তিত্ব আছে। আচ্ছা, এই পলি কথাটা দিয়ে কিন্তু বহু বোঝায়। দেখো এই বহু জিনিসটা কোত্থেকে আসছে? বহু জিনিসটা কিন্তু যে 1 2 3 4, যেমন দেখো আরও কিছু শব্দ আছে, আমি একটু বলি। আরও কিছু শব্দ আছে তোমাদের বইতে পাবা, সেটা হলো এই যে যেমন হচ্ছে ডাইমার। দেখো ডাই কথাটার অর্থ হচ্ছে মানে দুইটা অংশ, দুই। বার মানে তো বুঝতেই পারছো একটা, এই যে একটা মনোমারকে বোঝাচ্ছে, একটা একক অংশকে বোঝাচ্ছে। আর ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুই। তাহলে এরকম দুইটা মিলে একসাথে হলে সেটা ডাইমার। তারপরে হচ্ছে ট্রাইমার আছে, ট্রাইমার এক্সিস্ট করে, ট্রাইমার। তাহলে ট্রাইমারটা কি? ট্রাইমারটা হচ্ছে 3। সো এইরকম ইত্যাদি, এরকম আমরা যদি হচ্ছে 4 হয় তাহলে টেট্রামার, 5 হলে পেন্টামার। বাট এরকম অনেক বেশি হয়ে গেলে আমরা আর এটা এইভাবে আলাদা করে ডাইট্রা এইভাবে রিকগনাইজ করার কোনো প্রয়োজন নাই। সেটা তখন আমরা সেটাকে একবারে ডিরেক্টলি কি বলে দিই? বহু, অর্থাৎ পলিমার। ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা এই পলিমার নিয়ে আর একটু বিস্তারিত জানি। দেখো পলিমার তৈরির যে বিক্রিয়াটা সেটাকে আসলে পলিমারকরণ বিক্রিয়া বলে। এখানে দেখো একদম খুব আমরা একদম ডিটেলসে আমরা এই জিনিসটা ছোট করে আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে কি? যে বিক্রিয়া পদার্থের ক্ষুদ্র অণু, অর্থাৎ যে একক রাসায়নিক যে অণুটা, যেটার কথা আমরা মনোমার যেটাকে আমরা বলি, পরস্পরের সাথে যুক্ত হয়ে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমার বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া বলে। তাহলে এই পলিমার সৃষ্টির বিক্রিয়াটাকেই আমরা কি বলছি? পলিমারকরণ বিক্রিয়া। এটা একদম সহজ কথা আমাদের, ঠিক আছে? আমি এটা লিখে রাখছি যেহেতু তোমার নোট করতে বা তোমার পড়তে যেন সুবিধা হয় ক্লাস নোটটা দেখে। তাহলে এটা একদম সহজ কথা, কি? পলিমার তৈরির বিক্রিয়া, এটাকেই বলে পলিমারকরণ বিক্রিয়া। পলিমার তৈরির বিক্রিয়া, ঠিক আছে? পলিমার তৈরির বিক্রিয়া, এটাকেই বলা হয় হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এটা একদম খুব সিম্পল। ওকে, তুমি এই সংজ্ঞাটা পরীক্ষার খাতায় একটু লিখে দিবা যে পদার্থের ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে যে বিক্রিয়াকে, সেটাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। দেখো এই পলিমারকরণ বিক্রিয়া যে ছোট অণুগুলো, তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলে? এক একটি হচ্ছে মনোমার বলে। যেটা আমরা বললাম যে একটা অংশকে আমরা কি বলি? মনোমার বলি। এবং যেই অণুটা গঠিত হয়, বৃহৎ যে অণুটা গঠিত হয়, এই যে আমাদের যে বৃহৎ অণু, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে পলিমার। ওকে, সো দিস ইজ দ্য থিং। সরি। সো এইটা হচ্ছে আমাদের পলিমার। তাহলে এখন আসো, এইটা আমরা তো বুঝলাম যে পলিমার সৃষ্টির বিক্রিয়াটাকেই বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ভেরি সিম্পল, পলিমার সৃষ্টির বিক্রিয়াটাকেই বলা হচ্ছে। তাহলে আমরা একটু পলিমারকরণ বিক্রিয়া কয় ধরনের এটা একটু দেখি। দেখো পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, এই পলিমারকরণ বিক্রিয়া এটা হচ্ছে গিয়ে ইন টোটাল তুমি দুই ধরনের পাচ্ছ। দুই ধরনের। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সংযোজন পলিমারকরণ। সংযোজন, বা এই কথাটার অর্থ হচ্ছে, এটাকে বাংলায় আরেকটা শব্দ দিয়ে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে দ্রুত সংযোজন বা দ্রুত পলিমারকরণ। আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমারকরণ দুইটা মানে এই দুইটা বৈশিষ্ট্যগত দিক থেকে কিছুটা একটু ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়, বাট শাব্দিক অর্থের দিক থেকে এই দুইটা একটা বিপরীত নয়, জাস্ট দুইটা ভিন্ন ভিন্ন টাইপ। তাহলে সংযোজন একটা টাইপ, ঘনীভবনটা আরেকটা টাইপ। তো এই সংযোজন পলিমারাইজেশন, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডিশনাল পলিমারাইজেশন, অ্যাডিশনাল। আর ঘনীভবন পলিমারাইজেশনটাকে বলা হচ্ছে কনডেনসেশনাল, কনডেনসেশনাল।
ঠিক আছে, ঘনীভবনটাকে আমরা বলছি হচ্ছে কনডেনসেশন। তাহলে আসো আমরা এইবার এই পলিমারকরণ বিক্রিয়ার সংযোজন এবং ঘনীভবন এই দুইটার বিস্তারিত একটু দেখে নিই। তো দেখো, প্রথমত আমরা সংযোজন বা দ্রুত পলিমার নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, বলা হয়েছে কি, যে পলিমারকরণ বিক্রিয়া মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। এইখানে কিছু আলাদা করে তৈরি হওয়ার কিছু নাই। অর্থাৎ আমরা তোমাদেরকে একটা বিষয় বলে আসছিলাম, আমি এর আগের কথাগুলো যখন আমি ভিডিওগুলো বলেছি তোমাদেরকে একটা বিষয় একটু বলেছি, সেটা হচ্ছে আমাদের যে কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদটাকে পাই, সেই কাঙ্ক্ষিত বা আমাদের যে ডিজায়ার্ড প্রোডাক্টটা থাকে, যেটা আমরা উৎপন্ন করতে চাই, সেটার পাশাপাশি অতিরিক্ত যখন কোনো কিছু উৎপন্ন হয়ে যায় সেটাকে আমরা বাই প্রোডাক্ট বলি, বা বাংলায় এটাকে উপজাত দ্রব্য বলে। তো এই ধরনের অ্যাডিশনাল পলিমার বা হচ্ছে গিয়ে সংযোজন পলিমারাইজেশন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এই বিক্রিয়া আমরা কোনো আসলে উপজাত দ্রব্য পাই না সাধারণত। তো এটা হচ্ছে জাস্ট সরাসরি মনোমারগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে যায়, এখানে নতুন করে কোনো এক্সট্রা উপজাত দ্রব্য তৈরি হয় না। তাহলে এটাই আমাদেরকে মূলত মাথায় রাখতে হবে যে এখানে কি হয় বলতো, এখানে হচ্ছে সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। কারা যুক্ত হয়ে যায়? এই মনোমার অণুগুলো সরাসরি যুক্ত হয়ে যায়, একটার সাথে একটা, একটার পর একটা এভাবে লিঙ্ক করে, একটা মনোমার তারপর আরেকটা, তারপর আরেকটা, একটার পর একটা এভাবে লিঙ্ক করে। সো এইভাবে যেহেতু একটার পর একটা লিঙ্ক করতেছে, তার মানে বুঝতেই পারছো এটা আসলে জৈবযোগের মতো, এটা একটা শিকল কাঠামো চলে আসবে, তাই না? কোনো কিছু যখন একটার পর একটা আমি যদি লিঙ্ক করে দেই, এইভাবে যদি আমি একটার পর একটা লিঙ্ক করে দেই, তাহলে জিনিসটা কি অনেকটা শিকল কাঠামোর মতো চলে আসতেছে না? সো এই জিনিসটাই বলা হয়েছে যে সরাসরি যুক্ত হয়ে একটা কিসের মতো বলতো, একটা দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার তৈরি করে, সেই বিক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এক্সাম্পল দেখলে বোঝাটা আরও বেশি সহজ হয়ে যাবে। এক্সাম্পলের প্রথম অংশটা আমরা উৎপন্ন করতে চাই হচ্ছে পলিথিন। দেখো, পলিথিনটা উৎপন্ন করা হয় হচ্ছে ইথিন থেকে। সো পলিথিনটা আমরা কোত্থেকে উৎপন্ন করব বলো তো? ইথিন থেকে। তাহলে এইটার যে মনোমার, আমি এখানে ব্র্যাকেটে এটার মনোমারটাকে বলছি, যা থেকে আমরা উৎপন্ন করি বা যেটা যুক্ত হয় সেটাই তো হচ্ছে কি আমাদের মনোমার। তাহলে এই মনোমারটা, এই পলিথিনের মনোমারটা হচ্ছে ইথিন। ওকে, পলিথিনের মনোমারটা কি? পলিথিনের মনোমারটা হচ্ছে ইথিন। তাহলে আসো আমরা একটু বিক্রিয়াটা দেখি। এইখানে হচ্ছে আমরা ইথিন নিচ্ছি, এখানে আমরা ইথিন নিলাম, এই হচ্ছে তোমাদের সেই চিরচেনা ইথিন। এখানে আমি এন সংখ্যক ইথিন নিচ্ছি। দেখো, এই এন সংখ্যক বলতে এই অসংখ্য পরিমাণ মনোমার বোঝানো হচ্ছে। ওই যে আমি যেটা বললাম, অসংখ্য, যার কোনো আসলে নির্দিষ্ট সীমা নাই। পলিথিনের ক্ষেত্রে এই ব্যাপারটা নির্দিষ্ট নয়, যার ফলে আমরা এন দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, সো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু দেখো, এই বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন। যেমন হচ্ছে তাপমাত্রা প্রয়োজন 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, চাপ প্রয়োজন হচ্ছে 200 ATM, এবং এই বিক্রিয়ায় বায়ুস্থ অক্সিজেনের প্রয়োজন আছে। বায়ুস্থ অক্সিজেন বলতে মানে হচ্ছে সাধারণ বাতাসে যে অক্সিজেনটা থাকে সেটার উপস্থিতি থাকলেই আমাদের এখানে কাজ হয়ে যাবে। তাহলে এই ইথিনটা আসলে দেখো, এখানে একটা ঘটনা ঘটে, আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। সেইটা হচ্ছে এখানে একটা পাই বন্ধন ভেঙে যাবে। ওকে, তোমরা এটা জানো যে যে কোনো জায়গায় পাই বন্ধন অ্যাটাক হওয়া মানে সেটা ভেঙে যাওয়া। আর পাই বন্ধন ভেঙে যাওয়া মানে হচ্ছে দুই পাশে দুইটা হাত খালি হয়ে যাওয়া বা দুই পাশে দুইটা হাত ওপেন হয়ে যাওয়া। তাহলে এখানে একটা পাই বন্ধন ভেঙে যাবে, দুই পাশে দুইটা হাত ওপেন হয়ে যাবে। তাহলে দুই পাশে যদি দুইটা হাত ওপেন হয়ে যায়, সিনারিওটা কিছুটা কেমন দেখতে হবে? এই যে এমন হবে কিছুটা। তাহলে এখন দেখো, তোমাদেরকে একটা বিষয় আমি বলেছিলাম প্রথম ক্লাসগুলোর দিকে, যে আমরা যদি হচ্ছে, এখানে আমি একটু বক্স করে দেখিয়ে দিচ্ছি তোমাকে বিষয়টা। আমরা কি বলেছিলাম বলো তো ভাইয়া? আমরা বলেছিলাম যে দেখো, যদি আমরা এই যে মূলকটা, এই যে এই মূলকটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে মিথিলিন। এই মূলকটার নাম কি? এটার নাম হচ্ছে মিথিলিন। এবং এই যে মূলকটা বন্ড CH2 একইভাবে ওইটা যদি মিথিলিন হয়, তাহলে এই যে দুইটা CH2 বিশিষ্ট যে মূলক, এটাকে চাইলে আমরা বলতে পারি কি? এটাকে চাইলে আমরা বলতে পারি হচ্ছে ইথিলিন। ওকে, সো এই অংশটা হচ্ছে ইথিলিন। তাহলে দেখো, এইরকম ইথিনটা ভেঙে যাওয়ার পর আমরা ইথিলিন মূলক পাচ্ছি। তাহলে এইরকম এন সংখ্যক ইথিন যখন ভেঙে যাবে, তখন আমরা এন সংখ্যক ইথিলিন পাবো। আর এই ইথিলিনগুলো তো অনেকগুলো, তার মানে এটার পাশে আরেকটা ইথিলিন আছে, এরকম এটার পাশে আরেকটা ইথিলিন আছে, এটার আগে আরেকটা ইথিলিন আছে, এটার আগে আরেকটা ইথিলিন আছে, এভাবে প্রত্যেকটা ইথিলিন একে অপরের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে আমাদেরকে যে বিশাল আকৃতির পলিমার দিবে, সেটাকে আমরা বলছি হচ্ছে পলিথিন। ওকে, তাহলে এইটা হচ্ছে সেই পলিথিন। দেখো, এই যে একটার পর আরেকটা যুক্ত হচ্ছে অসংখ্য, এই পাশে অসংখ্য যুক্ত হচ্ছে,
এই পাশে অসংখ্য যুক্ত হচ্ছে। এই বিষয়টাকে উপস্থাপন করার ক্ষেত্রে কেমিস্ট্রিতে নিয়ম হচ্ছে বন্ধন, খেয়াল করে দেখো আমি কি বলতেছি, বন্ধনের উপর দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় আর কি, অর্থাৎ প্রথম বন্ধনীটাকে ক্লোজ করে দেওয়া হয় দুই পাশের দুইটা বন্ধনের উপর দিয়ে। তাহলে আমরা বন্ধনের উপর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে অবশ্যই, এটা অবশ্যই মাথায় রাখবে। এবং যদি আমরা n সংখ্যক অণুর পলিমার তৈরি করি তাহলে সেই সংখ্যাটাকে নিচে দিয়ে দিতে হবে। এটা যদি 10 হতো তাহলে 10 আমরা নিচে দিয়ে দিতাম, 15 হলে 15 নিচে দিয়ে দিতাম। আমরা এখানে n সংখ্যক ব্যবহার করেছি তাই আমরা n নিচে দিয়ে দিয়েছি। ওকে, সো এইটা পেয়ে গেলাম আমাদের পলিমার। কার পলিমার? ইথিনের পলিমার। দেখো যেহেতু এই যৌগটার নাম হচ্ছে ইথিন, সো এইখানে জাস্ট এটার সাথে যে নতুন যে যৌগটা পাচ্ছি, নতুন যে পলিমার পাচ্ছি, সেখানে আমি যৌগটার নামের সাথে নিয়ম হচ্ছে মনোমারের নামের সাথে পলি অ্যাড করে দেওয়া হয়। তাহলে পলি যদি অ্যাড করে দিই, দেখো পলি প্লাস ইথিন, এটাকে একসাথে যুক্ত করলে হয়ে যাবে হচ্ছে কি পলিথিন। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে জৈব যৌগের নামগুলো কিছুটা কিসের মতো, সন্ধি বিচ্ছেদ, বাংলা সন্ধি বিচ্ছেদের মতো অনেকটা কানেক্ট করে দিতে হয়, এটা আসলে এমন না যে সন্ধি বিচ্ছেদের নিয়ম ফলো করতেছে, এটা কানেক্ট করে দিতে হয় আমাদের উচ্চারণের জন্য। তাহলে পলি প্লাস ইথিন মিলে হয়ে যাবে একসাথে পলিথিন। তোমরা বাজারে যে পলিথিনগুলো দেখো এইটা আসলে মূলত এইটাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট অংশে চলে যাই। দেখো পলিপ্রপিন, তো বুঝতেই পারছো ইথিন থেকে আসছে পলিথিন, নিশ্চয়ই প্রোপিন থেকে আসবে হচ্ছে পলিপ্রোপিন। তাহলে এইটার মনোমার খুব সহজে আমরা বলতে পারি এই জিনিসটার মনোমার হচ্ছে প্রোপিন, এই জিনিসটার মনোমার হচ্ছে প্রোপিন। ওকে, মনোমার হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন থেকে আমরা পলিপ্রোপিন এই জিনিসটা একটু নিয়ে আসার চেষ্টা করি। আসো, আমাদের কাছে প্রোপিন থাকবে, তার মানে প্রোপিনের সংকেত হচ্ছে CH3C ডাবল বন্ড CH2, দিস ইজ আওয়ার প্রোপিন। এখানে একটা কাজ করব, তোমাদেরকে এই সংকেতটা যে আমার হচ্ছে পলিথিন বা মানে অর্থাৎ পলিমারের যে সংকেতটা, এই পলিমারের সংকেতটাকে সঠিকভাবে উপস্থাপনের সুবিধার্থে আমরা একটা কাজ করব। আমরা যেটা করব, এই CH3টাকে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে আমি একটু মুছে দিলাম, মুছে দিয়ে এই CH3টাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এইটা কিন্তু স্টিল আমাদের প্রোপিনই আছে, চেঞ্জ হয়নি। তাহলে প্রোপিন আমরা আগের মতো যথারীতি n সংখ্যক প্রোপিন নিব, নিয়ে আমরা এখানেও আমাদের কিছু জিনিস প্রয়োজন পড়বে। কি কি জিনিস প্রয়োজন পড়বে? আমাদের চাপটাকে মেনটেন করতে হবে 140 ATM এ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে হচ্ছে মেনটেন করতে হবে। তাহলে 140 ATM চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা মেনটেন করব, করে এখানে আমাদেরকে একটা প্রভাবক ব্যবহার করতে হবে বা ক্যাটালিস্ট ব্যবহার করতে হবে, এবং সেটা হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড, TiCl2। তোমরা তো ক্লোরিনকে চিনোই, আর টাইটানিয়াম হচ্ছে একটা ধাতু। সো এইখানে টাইটানিয়াম ক্লোরাইড এই জিনিসটা আমাদেরকে প্রভাবক আকারে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি ব্যবহার করি একইভাবে, দেখো ঠিক আগের মতোই, এখানে কোনো পার্থক্য নেই, আগের মতোই একটা পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে। আর এরকম প্রত্যেকটা অণু, অর্থাৎ এখানে যে ভেঙে যাওয়ার পর আমরা যে মূলকটা পাচ্ছি, প্রত্যেকটা একটার পর একটা বসে ঠিক আগের মতোই পলিমার সৃষ্টি করবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখে ফেলি, আসো পলিমারের ব্যাপারটা। তাহলে এইখানে আমাদের এই দুই পাশে দুইটা হাত হয়ে গেল, সো এই পাশের পাই বন্ধনটাও ভেঙে গেল, এই আর নিচে যে CH3টা ছিল সেটা কিন্তু থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা এই বন্ধনের উপর দিয়ে যদি বন্ধনী দিয়ে দেই, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে পলিমারটা পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পলিপ্রোপিন। তাহলে এইটাকেই আমরা বলছি পলিপ্রোপিন, এবং এইটা আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের প্রোপিন। সো আমরা প্রোপিনের পলিমার পেয়ে গেলাম পলিপ্রোপিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো খুব সহজেই। এইবার হচ্ছে আসো আমরা একটু পলিভিনাইল ক্লোরাইড এই ব্যাপারটা একটু দেখি। দেখো পলিভিনাইল ক্লোরাইড এইটার যদি মনোমারের কথা বলি, এইটার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওই যে পলি কথাটা আগে চলে আসছে, দেখছো এই যে পলি কথাটা এটা আগে চলে আসছে, তার মানে তো এটা আসলে ভিনাইল ক্লোরাইডেরই পলিমার ছিল। সো ভিনাইল ক্লোরাইড আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে কি, দেখো এটার মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আমি একটু মনোমার কথাটা আগে লিখি, এটার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। মনোমারটা কি বলতো ভাইয়ারা? ভিনাইল ক্লোরাইড, জাস্ট পলিটা থাকলো না, এটাই, আর কোনো পার্থক্য নেই। আসো আমরা একটু ভিনাইল ক্লোরাইড নিয়ে কথাবার্তা বলি। ভিনাইল ক্লোরাইডটা কে আসলে, দেখতে কেমন?
এইটা হচ্ছে কিছুটা এইরকম, CH2 ডাবল বন্ড CHCl। দেখো আমরা একটা সিম্পল জিনিস বলি, এই যে ইথিন, এই দেখো আমাদের কাছে কি থাকে, ইথিন, আমি এখানে লিখছি, এই যে হচ্ছে ইথিন, এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটার সাথে তুমি HCl এর বিক্রিয়া দিতে পারো। কার বিক্রিয়া দিতে পারো বলো তো? HCl এর বিক্রিয়া দিলে সংযোজন বিক্রিয়া হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি এই ব্যাপারটাকে একটু প্যাকেট করেই দেখায় দিই তোমাদেরকে এক জায়গায়, জিনিসটা জানা থাকলে তো ক্ষতি নাই। এই হচ্ছে আমাদের সেই প্যাকেট, এটা অফ টপিক। ওকে, হ্যাঁ, এইখানে রাখলাম, এখানে রাখলে খারাপ দেখা যাবে না, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের ইথিন, ওকে, এটার সাথে আমরা যদি HCl এর বিক্রিয়া দিই, দেখো একটু খেয়াল করো, সরি, আমরা এটার সাথে Cl2 এর বিক্রিয়া দিব, Cl2, আমরা এটার সাথে Cl2 এর বিক্রিয়া দিব। দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে এইখানটায় খেয়াল করো, এই জায়গায় একটা H আর একটা Cl আলাদা হয়ে যাবে, একটা H আর একটা Cl আলাদা হয়ে গেলে বাকি যে Clটা থাকবে সেটা ওই Hটার জায়গায় বসে যাবে। তাহলে আমি যেটা বললাম, এখান থেকে একটা মানে এখান থেকে একটা H আলাদা হয়ে যাবে, Cl2 এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে HCl আকারে বের হয়ে যাবে। কি আকারে বের হয়ে যাবে? HCl আকারে। আর ওই যে বাকি যে একটা Cl ছিল সেটা বসে যাবে কার্বনটার সাথে। ভেরি সিম্পল, এটা খুব সিম্পল একটা জিনিস, এটা বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি যে এখানে আমাদের জিনিসটা কি হবে, এখানে আমরা পাবো হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, আর এখানে পেয়ে গেলাম HCl। তাহলে আমরা এই যে যৌগটা পেয়ে গেলাম, এই কাঙ্ক্ষিত যৌগটাই হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, ওকে, এটাই আমাদের ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এখন আসো আমরা বিক্রিয়াটা চলে যাই, তাহলে এটা পেয়ে গেলাম আমাদের সেই ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইড, এটাতে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ দিব। তা প্রথমে আমি লিখছি উচ্চ তাপমাত্রা, এটা বেশ ভালো একটা রেঞ্জের তাপমাত্রা। তারপর হচ্ছে আমাদেরকে চাপ দিতে হবে উচ্চ চাপ। আচ্ছা, এইটার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে জৈব পারক্সাইড ব্যবহার করব। এটার সাথে আমরা কি ব্যবহার করব? জৈব পারক্সাইড। এটা কিন্তু একটা অ্যালকাইল পারক্সাইড হতে পারে, এটা অ্যালকাইল পারক্সাইড হতে পারে, কিংবা অন্য কোনো অ্যারাইল পারক্সাইড হতে পারে। তাহলে আমি একটু বলে দিচ্ছি জৈব পারক্সাইড বলতে মূলত কি বোঝায়, আমি এখানে বলে দিচ্ছি। তোমরা চাইলে এই সংকেতটা পরীক্ষাতেও ব্যবহার করতে পারো, এটা দেখতে ভালো দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের জৈব পারক্সাইড, R2O2, এই হচ্ছে আমাদের জৈব পারক্সাইড, ওকে। এইটা আমরা যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব ভিনাইল ক্লোরাইড। একইভাবে পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। এই যে পাই বন্ধনটা ভাঙবে, এই পাই বন্ধনটা ভেঙে আমরা হচ্ছে যে এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই বন্ধনটা যদি আমরা পেয়ে যাই তাহলে দেখো, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি CH2 CH, আর এই যে আমাদের যে Clটা, এটাকে আমি একটু নিচে রেখে দিলাম। নিচে লেখার সুবিধার্থে কি হবে, সুবিধা হচ্ছে এটাই যে এভাবে আমরা ব্র্যাকেটটাকে উপস্থাপন করতে পারবো। তাহলে এই যে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে N দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড বা সংক্ষেপে PVC। তাহলে এটা হচ্ছে VC, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। আর এইটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, বা ওইটাকেই সংক্ষেপে করলে PVC আসে। এটাকে সংক্ষেপ করলেই আসে হচ্ছে PVC। বুঝতে পারছো? আশা করি সহজে, আশা করি মনে থাকবে এখন থেকে বিক্রিয়াগুলো। তাহলে হচ্ছে এই দুটা বিক্রিয়া একটু ভালোভাবে মাথায় রেখো, আগের পলিথিনটা আর হচ্ছে এই যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? এই পলিভিনাইল ক্লোরাইডের বিক্রিয়াগুলো এটা আমাদের পরীক্ষায় ব্যবহার করা লাগে। আর বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আমি একটু দিতে ভুলে গেছি, সরি, সেটা হচ্ছে এখানে N তো আমাদেরকে দিতেই হবে, যেহেতু N সংখ্যক বিক্রিয়া করেছে, তাহলে N কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। তাহলে আসো আমরা হচ্ছে গিয়ে নেক্সট অংশে চলে যাই। নেক্সট অংশটা হচ্ছে ঠিক সংযোজন পলিমারকরণের পরেরটাই, সেটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বা হচ্ছে কনডেনসেশন পলিমার। এটা একই জিনিস, ঠিক আছে, এখানে না কোনো পার্থক্য নাই আসলে, বুঝতে পারছো? মানে আগে যেমন মনোমার একটা সিঙ্গেল টাইপেরই মনোমার থাকতো,
এখানে একটু ডিফারেন্ট টাইপের মনোমার হবে, অর্থাৎ তুমি এখানে একাধিক মনোমারকে পাবা। আগের বার ওই একটা মনোমারই বারবার একজন একটা আরেকটার সাথে নিজেদের মধ্যে যুক্ত হয়ে হয়ে পলিমার তৈরি করতো। এই জায়গায় তুমি কিন্তু ডিফারেন্ট মনোমার পাবা, এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে কি, দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে যে এখানে অতিরিক্ত একটা যৌগ আমরা পাবো, অতিরিক্ত একটা যৌগ উৎপন্ন হবে। সাধারণত এটা পানি উৎপন্ন হয়, তো কখনো কখনো কার্বন ডাইঅক্সাইড পাওয়ার চান্স থাকে বিধায় তোমাদের বইতে কার্বন ডাইঅক্সাইডটা জিনিসটা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টা নামকরণের অর্থটাই ছিল, বা এটার পিছনের যে কারণটা ছিল সেটা হচ্ছে পানিটা আলাদা হয়ে যাওয়া, পানি সেপারেট হয়ে যাওয়া। এই পানি আলাদা হয়ে যাওয়ার ফলে একটা জিনিস থেকে তুমি যদি পানিকে সরিয়ে দাও সেটা কি আরও ঘন হয়ে যাবে না? কমন সেন্স কি বলে যে পানি সরিয়ে দিচ্ছ ঘন হয়ে যাচ্ছে, তার মানে এই পানিটা যে সরে যাচ্ছে এই প্রসেসটা একটা ঘন হওয়া প্রসেস, তাই এই বিক্রিয়ার নামকরণটা হয়েছে ঘনীভবন বিক্রিয়া। তাহলে আমরা বলবো কি যে যেই পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হবে তো অবশ্যই হবে, তাতে তো কোনো সন্দেহ নাই, সাথে আমাদের কিছু ক্ষুদ্র অণু দিবে, যেমন কি পানি। সো পানিটা হচ্ছে এখানে মেন, পাশাপাশি সামটাইমস উই ক্যান গেট কার্বন ডাইঅক্সাইড, সামটাইম দিস ইজ মেন। সো পানি বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যখন অপসারণ করা হবে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। সো আমরা একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে নাইলন। এখানে আমাদের পানি অপসারণ হবে, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে এখানে পানি পাওয়াটাই স্বাভাবিক, নামকরণের উদ্দেশ্যটা তো বুঝতে পারছো, পানি আলাদা হয়ে যায় বিধায়। সো এই নাইলনে পানি আলাদা হবে। তো আসো এই বিক্রিয়াটা নিয়ে একটা কথা একটু বলি, এই বিক্রিয়াটা পুরো জৈব যৌগের মধ্যে এই বিক্রিয়াটাই সবাই বেশি ভয় পায়, কারণ এটা একটু বড়। এখন এটা হোক বড় বা যাই হোক, এটা এমনভাবে দেখায় দিব যে এটাই তোমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। আমরা যে জিনিসটা নিয়ে একটা হিউম্যান সাইকোলজি আছে, এটা তোমরা কখনো অ্যাপ্লাই করছো কিনা জানি না। তুমি দেখবা যে তুমি যখন কোনো কিছু তোমার পড়ার চাপ আছে, তুমি ভাবতেছো যে আমরা পড়াটাকে একটু শর্টকাট করবো, ছোটোখাটো করবো। এখন কি হয় জানো, তুমি পুরা পড়াটা থেকে ছোট্টখাটো একটা দুইটা জিনিসকে তুমি কাট অফ করতে চাও যে তুমি অংশটা পড়বা না। এবং মজার বিষয় হচ্ছে তুমি যে অংশটা পড়বা না বলে কাট অফ করো, যে একটা দুইটা ছোট্ট লাইন, এটাই তোমার সবচেয়ে বেশি মনে থাকে। কেন এটা সবচেয়ে বেশি মনে থাকে? কারণ হচ্ছে যে তুমি আসলে ওই সময় ফুল কনসেন্ট্রেশন ব্যবহার করে তুমি জিনিসটাকে বাদ দিচ্ছ, এবং তুমি তোমার ব্রেনকে বোঝাচ্ছ যে এই জিনিসটা বাদ দিতে হবে। তো কি বাদ দিতে হবে সেটা মনে রাখতে গিয়ে ব্রেন ওই জিনিসটাই মনে করে ফেলে, বুঝতে পারছো, বা এই জিনিসটাই মনে রেখে ফেলে। তো এই জন্য তুমি এটা কখনো খেয়াল করে দেখছো কিনা, তবে জিনিসটা খুবই ছোট পরিসরে হইতে হবে। যদি তুমি একটা স্পেসিফিক কোনো লাইন বা কোনো কিছুকে বাদ দিতে চাও, তোমার পড়া থেকে দেখবো ওইটাই তোমার মনে আছে। তো বেসিক্যালি আমি এই টেকনিক অ্যাপ্লাই করতে বলতেছি না, অনেকে এটা বাদ দিতে চায়, কিন্তু ওই যে তুমি কি বাদ দিতে চাচ্ছ এটা জানতে গেলে দেখবা যে তুমি আসলে ওই জিনিসটা সবচেয়ে সহজে মনে রাখতে পারতেছো। তো এই যে জিনিসটা তোমরা স্টুডেন্টরা বেশিরভাগ সময় এই অধ্যায়ের যেই বিক্রিয়াটাকে বাদ দিবা বলে মনে করো, সেই বাদ দেওয়া বিক্রিয়াটাই আমি দেখা দিচ্ছি। এটা দেখবে একদম সহজে মাথায় গেঁথে গেছে, এটাই তোমাদের মাথায় সবচেয়ে বেশি থাকবে অন্যান্য সহজ বিক্রিয়ার থেকে। দেখাচ্ছি, খেয়াল করো। এখানে হচ্ছে নাইলন যে উৎপন্ন হবে, এটা আসলে কোত্থেকে উৎপন্ন হবে, এটার মনোমার কি আগে বলি। এইটার মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। মনোমার কি বলতো? মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, আমি মনে হয় ওই দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি না, এটা একটু ঠিক করি দাঁড়ো। না, এটা আসলে একটু ওভার রাইটিং করি, এটা বুঝতে গেলে শুধু আবার বারবার মোছা লাগবে। দিয়ে দিচ্ছি থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, ওকে। তাহলে এই অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আসো এটা বিক্রিয়াটা দেখি। প্রথমত দেখি অ্যাডিপিক অ্যাসিডটা কি। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, যেখানে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। তাহলে একটা খুব সহজ ভাষায় দেখো, এই যে 6 কার্বন বিশিষ্ট COO, একটু বড় করে দেই, HOHOC, এইটা আমি একটু উল্টা করে লিখছি। কোনটাকে উল্টা করে লিখছি বুঝছো? এই যে বন্ড COOH, এটাকে উল্টা করে এভাবে লিখছি। এটা আমাদের একটু বিক্রিয়াটা মনে রাখার সুবিধার্থে এটা লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নেই, একইভাবে উপস্থাপন করা যায়। তারপরে হচ্ছে যেহেতু
তো তুমি আসলে কি করবা, তোমার তো দুই পাশে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকতে হবেই, তাহলে অ্যাডিপিক অ্যাসিডে কি বলছি, দুই পাশে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবেই। হ্যাঁ ঠিক আছে, আর তোমার তো লাগবে হচ্ছে 6টা কার্বন, তাহলে তুমি এখানে 4 দিয়ে দাও। এখানে CH2 4 দিয়ে কি বোঝাচ্ছে, এখানে কয়টা CH2 আছে, 4টা CH2, অর্থাৎ এই জিনিসটাকে আমি শর্টে এইভাবে লিখছি, দেখো CH2 তোমাদের বইতেও এভাবেই দেওয়া আছে। এই যে এটাকে এই বড় জিনিসটা, এই যে দুই পাশে দুইটা বন্ড, এই বড় জিনিসটা শুধু শুধু লম্বা করে না লিখে জাস্ট এই CH2 একবার লিখে ব্র্যাকেট দিয়ে 4 দিয়ে দিলেই বোঝাচ্ছে কি এখানে কয়টা CH2 আছে, 4টা CH2 আছে। সো ঘটনাটা হচ্ছে আসলে এটাই। তাহলে যৌগটা আসলে বড় হয়ে যায় অনেক, এটাকে একটু শর্টভাবে লেখা, সেটা হচ্ছে COOH CH2 4 COOH। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডিপিক অ্যাসিড। এটা কি অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এটার তোমাদেরকে কি মনে আছে, তোমাদেরকে হচ্ছে আমি কি শিখাইছিলাম, তোমাদেরকে আমি আইউপ্যাক নাম শিখাইছিলাম, বলো তো এটা কি আইউপ্যাক নামের মধ্যে পড়ে? অবশ্যই না, আইউপ্যাক নামের তো নিয়ম আছে, তোমরা জানো, যারা এখানে এই চ্যাপ্টারের যে 2 নাম্বার ক্লাসটা যারা করছো তারা জানো যে এটার একটা স্পেসিফিক নিয়ম আছে আইউপ্যাক নেমের। এই অ্যাডিপিক অ্যাসিডটা হচ্ছে এটার বাণিজ্যিক নাম, তুমি কি বলে বেচবা, তুমি তো আর আইউপ্যাক নাম বলে বেচতে পারো না মানুষের কাছে, তাই না? সো এই মশা, তো এই অ্যাডিপিক অ্যাসিড এটা হচ্ছে বাণিজ্যিক নাম, বুঝতে পারছো? এই অ্যাডিপিক অ্যাসিডটাকে যদি আইউপ্যাক নাম করতে চাও, আমি লিখে দিচ্ছি আইউপ্যাক নামটা কি হবে। আইউপ্যাক নাম দেখো 6টা না, তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 6 কার্বন বিশিষ্ট হলে কি হয়, হেক্সান। তাহলে আমরা কি বলবো, হেক্সান। ওকে, কয়টা অ্যাসিড আছে, 2টা। আচ্ছা আমরা যদি নাম্বারিং করি যে 1, এরপর এখানে আছে 2 3 4 5, 4টা আছে, আর এটা এসে হয়ে যাবে 6, তাহলে এখানে হয়ে যাবে কি হেক্সান 1,6 ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। ওকে, ডাইওয়িক অ্যাসিড, এটাই হচ্ছে আমাদের আইউপ্যাক নাম হয়েছে। ওকে, ভেরি সিম্পল। সো অ্যাডিপিক অ্যাসিড মনে রাখতে পারো, আইউপ্যাক নাম লিখতে পারো, যেটা ভালো লাগে। তুমি চাইলে পরীক্ষা এটা লিখতে পারো, এটা স্মার্ট লাগবে, টিচার মনে করবে আরে ও তো অনেক কিছু জানে। তাহলে এখন আসো, এইবার হচ্ছে আমরা এইটার সাথে আমরা ওই যে হেক্সামিথিলিন ডায়ামিন দিয়ে দেবো। তাহলে এখানে দেখো হেক্সামিথিলিন ডায়ামিন জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে এটা NH2 বন্ড হেক্সামিথিলিন, মানে কয়টা মিথিলিন আছে বলো, 6টা মিথিলিন। তাহলে এই হচ্ছে আমাদের মিথিলিন, ঠিক এখানে একইভাবে আমাদেরকে 6টা মিথিলিন নিতে হবে, এই যে 6। তাহলে ওই যে 4টা, এখানে 4টা ছিল, এখানে একইভাবে 6টা, এটা তাহলে আরও লম্বা, ঠিক আছে, আরও লম্বা, 6টা মিথিলিন। ওকে, তাহলে 6টা মিথিলিন নিলাম, দেন হচ্ছে কি নিব বলো তো, একইভাবে আবার অ্যামিন দিয়ে দিব, একইভাবে আবার অ্যামিন দিয়ে দিব, ঠিক আছে, অ্যামিন দিয়ে দিব। আচ্ছা এখানে একটা কাজ করি, দেখো এই জায়গায় আমাদের এই যে NH2টা, এটা ঠিক আগের মতোই আমাদের হচ্ছে গিয়ে কাজ করার সুবিধার্থে আমরা একটু এটাকে ভেঙে অন্যভাবে লিখতেছি, একটু খেয়াল করো কীভাবে লিখতেছি। NH2টা এইখানে হচ্ছে NH তো থাকবেই, হ্যাঁ NH তো এখানে থাকবেই, এই যে NH এটা থাকলো, কেটে ফেলছি বেশি, তাহলে এই যে আমাদের H, এই যে আমাদের N, আমি আরেকটা Hকে এইভাবে আলাদা করে লিখতেছি, ঠিক আছে, আরেকটা Hকে লিখলাম এভাবে আলাদা করে। ওকে, কেউ কি রাগ করবা এভাবে লিখলে, কোনোটাই রাগ, তাই তো? তাহলে আসো এইখানে এই যে প্লাসটা এই সাইডে দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু সে আগের মতো NH2ই আছে, আমাদের একটা সুবিধার্থে, আমাদের একটা জরুরি কাজের কারণে আমরা একটু পরেই দেখবো যে কী করতে চাই আমরা, যার ফলে আমরা Hটাকে আলাদা করছি, ঠিক আছে। ওকে, আর এই জায়গাটাতে এইটা পুরোটা জিনিসকে একটু সাইড আউট করে দিই, এটা লম্বা বিক্রিয়া, আমাদের জায়গা লাগবে, একটু সাইড আউট করে দিলাম। ওকে, তাহলে আসো এটাকে সাইড আউট করে দিব, চেপে যাও বাবা, চেপে যাও, চেপে যাও, বেশি চাপতে হবে না, আর একটু উপরে উঠো, ওই যে হ্যাং করছে, এই তো ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, আচ্ছা চাপাই দিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আসো, এখানে আমাদের কিন্তু কিছু প্রভাবক লাগবে, প্রভাবকটা মনে করি অনেকে কিন্তু ভুলে যায় এটা প্রভাবকের কথা। এখানে আমরা এই যে ডেল দিয়ে কি বুঝাবো, এখানে আমাদের হিট দিতে হবে, হিট অর্থাৎ তাপ দিতে হবে, আর এটার প্রভাবকটা হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড। আগেরবার আমরা ব্যবহার করছিলাম টাইটেনিয়াম ক্লোরাইড, এখানে আমরা ব্যবহার করব প্রভাবকটা হচ্ছে টাইটেনিয়াম অক্সাইড, ঠিক আছে, টাইটেনিয়াম অক্সাইড। তাহলে আসো এইখানে হচ্ছে আমরা টাইটেনিয়াম অক্সাইড তো দিলাম, তাহলে এই জায়গায় আমাদের বিক্রিয়াটা কি হবে আমরা একটু দেখি, ভালো করে খেয়াল করবা, ভালো করে।
প্রথমত বলি, যেহেতু আমাদের n সংখ্যক করে মনোমার লাগে, তাহলে আমরা n সংখ্যক করে মনোমার এখানে দিব, যথারীতি n সংখ্যক করে কি দিব, মনোমার দিব। ওকে, এই যে n সংখ্যক করে মনোমার কিন্তু আমরা দিয়ে দিছি, n সংখ্যক মনোমার আমরা দিয়ে দিছি। এবার দেখো, এই দিকে দেখো, তোমাকে বের করতে হবে পানি। কি বের করতে হবে? পানি। মনে রাখবা এই বিক্রিয়াটায় 2 অণু পানি বের হয়। এই নাইলন 6:6 উৎপাদন একটু খেয়াল রাখবা, কয় অণু পানি বের হয়? 2 অণু পানি বের হয়, পানি বের হয়। তাহলে এখানে কয় অণু পানি বের করবা? 2 অণু পানি, মনে থাকবে, ঠিক আছে? 2 অণু পানি। এখন আসো, এখন হচ্ছে এই যে দেখো, এইখান থেকে মাঝখান থেকে একটা OH, তোমরা জানো যে পানি আলাদা করা যায় কিভাবে? একটা H আর OH দিয়ে। তাহলে এই যে H আর এই OH, পানিতে কি আছে? H আছে, OH আছে, H আর OH মিলে পানি হয়। তাহলে এই দেখো H আর এই যে OH, এটা মিলে পানি বের করলো। কি বের করলো? পানি বের করলো। তাহলে পানিটা যদি বের করে, একটু ভাবো একটা বিষয়, এখানে n সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আছে, আর এখানে n সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড আছে। n সংখ্যক থেকে OH আসলো, n সংখ্যক থেকে H আসলো, তাহলে টোটাল কতটুকু পানি হবে? n সংখ্যক পানি হবে। তাহলে এই পাশে আমরা লিখে দিই n সংখ্যক পানি। আমি এই পাশে মূল যৌগটা লিখব, এই পাশে আমরা লিখে দিই হচ্ছে কি n সংখ্যক পানি, প্লাস দিয়ে লিখে দিলাম n সংখ্যক পানি। খেলাটা কিন্তু ভাইয়ারা এখনো শেষ হয় নাই, বুঝছো? খেলাটা এখনো কি হয় নাই? খেলাটা এখনো শেষ হয় নাই। কিসে শেষ হয় নাই বা কোথায় শেষ হয় নাই? পানিটা শুধু মাঝখান থেকে বের হয় না, পানিটা শুধু মাঝখান থেকে না, আমরা 2 অণু পানি বের করছিলাম, মনে আছে? এবার বলছিলাম 2 অণু, মানে একটা থেকে 2 অণু বের হবে এরকম। তাহলে আমরা n সংখ্যক থেকে n পেলাম। যদি 1 থেকে 2 বের হয়, তাহলে n থেকে 2n বের হওয়ার কথা না? তার মানে আরও n সংখ্যক পানি লাগবে। ওই আরও n সংখ্যক পানি কোত্থেকে আসবে? দেখো এখানেই আছে। কোথায় আছে? এই জায়গায় একটা H আছে, এখান থেকে একটা H নিব, আর এখান থেকে একটা OH নিব। কি বলছি বলো তো? আমি একটু ভেঙে দেখাই দিই। হ্যাঁ, আমি এই বিষয়টাকে একটু ভেঙে দেখাই দিই। সরি, এটা ডানে চাপাই দিয়ে বামে চাপাই ফেলছি, একটু ভেঙে দেখাই দিই। ওকে, সো এই দেখো, এখানে কিন্তু একটা H আছে, ভালো করে খেয়াল করো। আমি এই যে টুটাকে সরাই দিচ্ছি, এইখানে NH2 মানে কি? একটা H এর সাথে আরেকটা H আছে, রাইট? বোঝানোর সুবিধার্থে লিখতেছি এভাবে, বুঝো। কিন্তু পরীক্ষায় তোমাদের এমন করে বক্স করার দরকার নেই, তোমরা মাথায় রাখবা, বক্সটা মাথায় রাখবা। তাহলে এইখানে এই যে H, এটা সরাইলাম, আর কোনটা সরাবো? এই যে OH, পাইছো? এই একটা OH সরে যেতে পারবে এখান থেকে, এই একটা H এখান থেকে সরে যেতে পারবে। যদি তাই যায় তাহলে সেক্ষেত্রে n সংখ্যক H এখান থেকেও গেল, আবার আরও n সংখ্যক OH এখান থেকে গেল। তার মানে n সংখ্যক H আর OH মিলে আরও n সংখ্যক H2 বের করবে। তার মানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 2 n সংখ্যক H2। ক্লিয়ার? এবার দেখো তো মিলে কিনা। এই যে পাশে একটা হাত খালি হয়ে গেছে, এই পাশে একটা হাত খালি হয়ে গেছে, এই পাশে একটা হাত খালি হয়েছে, ওই সরে যাওয়ায়, আর এই সরে যাওয়ার পাশে একটা হাত খালি হয়েছে। ঠিক আছে, দেখো কত সহজে মিলে। এই পাশের হাতটা আর এই পাশের হাতটা, এই দুইটারে নিজেদের মধ্যে লাগায় দাও। এই যে এই দুটা হাত আর এই যে এই একটা হাত, এটা নিজেদের মধ্যে লেগে যাবে। লেগে গেলে দেখো কি হয়, লেগে গেলে এই CO এটার পরেই NHটা বসে যায়। ঠিক আছে, আর এই পাশে তো হাতের সাথে লাগার মতো কিছু নাই, এটা খালি থাকবে, আর এটাও থাকবে খালি। তাহলে এই মাঝখানের দুইটা হাত নিজেদের মধ্যে লেগে যাবে, বন্ধন তৈরি করবে, আর এই পাশের দুইটা থাকবে হচ্ছে খালি। ক্লিয়ার? একদম সিম্পল। সো আসো, এই পাশে হাতটা খালি রাখবো। এই যে দেখো বাম পাশের হাত খালি, এই যে এই পাশের হাত খালি, তাহলে এই পাশের হাত খালি। এই যে আমাদের হচ্ছে O, এই যে OC, এরপর CH2 আছে 4টা। এই দেখো বন্ড, এছাড়া আর তোমার আলাদা করে মনে রাখার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, বাকিগুলো যথারীতি বসায় দিবা। এই যে বন্ড দিয়ে CH2 আছে হচ্ছে 4টা বন্ড, এরপর ওই যে CO,
মনে আছে কি বলছি, এই সিও সাথে এনএইচ লেগে যাবে, এই যে সিওর সাথে এনএইচ লেগে গেল, সিওর সাথে এনএইচ লেগে গেল, তারপরে যথারীতি বাকিটা সেম, আর কোনো পার্থক্য নাই, বাকিটা সেম। এই যে CH2 দেখো, এই যে CH2 6 দেখছো কি, CH2 6, আর এই পাশে যে NH ছিল, এই যে NH, এই পাশের NH, আর এইখানে এই যে সেই দাগটা, এইটায় ব্র্যাকেট দিয়ে দাও, এইটায় ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে n সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড আর n সংখ্যক হেক্সামিথিলিন ডায়ামিন থেকে আমরা n সংখ্যক পাচ্ছি বস্তু, মানে n সংখ্যক পলিমার পাচ্ছি। তাহলে n, এই যে এখানে n হয়ে যাবে, ব্যাস, ভেরি সিম্পল। সামারাইজ করে দিয়ে এতক্ষণ যা বলছি, এই যে অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন লিখে দিয়ে এটা নামটা লিখে দিয়ে, এটার নাম হচ্ছে আমাদের হেক্সামিথিলিন ডায়ামিন। হেক্সামিথিলিন ডায়ামিন, ডায়ামিন নামটা কোত্থেকে আসছে, এই যে দুইটা অ্যামোনিয়া থাকায়, এই যে দুই পাশে দুইটা NH2 থাকায়, দুই পাশে দুইটা NH2 থাকায় হেক্সামিথিলিন ডায়ামিন নামটা আসছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই একটা n সংখ্যক এডিপিক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড n সংখ্যক হেক্সামিথিলিন ডায়ামিনের সাথে বিক্রিয়া করে মাঝখান থেকে n সংখ্যক H2 বের হয়ে গেছে, আর দুই পাশ থেকে দুইটা হাত খালি হয়ে আরও n সংখ্যক H2O, তাহলে টোটাল কতটুকু H2O বের হয়ে গেছে, 2n সংখ্যক H2O বের হয়ে গেছে। মাঝখানে আমরা জোড়া লাগাই দিলাম নিজেদের মধ্যে এদেরকে, আর দুই পাশের দুইটা হাত খালি হয়ে একটা পলিমারের মনোমার সৃষ্টি হয়ে গেল, যেই মনোমারটা এই এই বিশাল মনোমারটাই একটার পর একটা যুক্ত হয়। আগেরবার যেমন পলিথিন ছোট্ট একটা জিনিস একটার পর একটা যুক্ত হচ্ছিল, এখানে বিশাল জিনিসটাই একটার পর একটা যুক্ত হয়, এইভাবে সৃষ্টি হয় হচ্ছে নাইলন 6:6। তাহলে এইটার নাম হয়ে যাবে কি, নাইলন 6:6। কেন এটার নাম 6:6 হচ্ছে তোমরা একটু চিন্তা করো তো, চিন্তা করে কমেন্টে লেখো, ঠিক আছে, যে কেন 6:6। লেখা হয়ে গেলে এবার আমি তোমাদেরকে বলতেছি, দেখো কিভাবে 6:6 আসছে। দেখো একটু, এইটার মধ্যে হচ্ছে টোটাল কয়টা কার্বন, এই যে 6টা কার্বন আছে টোটাল, বললাম না তাই না আমরা, আর এইখানে দেখছো টোটাল কয়টা কার্বন আছে, 6টা। তাহলে এই নাইলন 6:6 এমন দুইটা মনোমারের কাছ থেকে আসছে যাদের কার্বন সংখ্যা হচ্ছে 6 করে, যাদের কার্বন সংখ্যা কত করে, 6 করে, ফলে এটার নাম হয়ে গেছে নাইলন 6:6। এটার নাম হয়ে গেছে কি, নাইলন 6:6। তাহলে এই বিক্রিয়াটা আশা করি তোমাদের এখন আজীবন মাথায় থাকবে, ভুলবা না তোমরা, একদম সহজ। তাহলে আমাদের হয়ে গেল ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। নেক্সটে যদি আমরা যাই, আমরা প্রাকৃতিক পলিমার নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রাকৃতিক পলিমারটা কি বাবারা, এটা আমাদের প্রকৃতিতে যা আছে সেটাই, কিছুই না তেমন হামারি কিছু না, কিছু ইনফরমেশন তোমাদেরকে দেই। যেমন দেখো, আমাদের দেহে, মানব দেহ বা হচ্ছে গিয়ে প্রাণী দেহ, তাহলে আমি কি বলছি বলো দেখি, মানব দেহ কিংবা হচ্ছে কি বলো, প্রাণী দেহ। এই মানব দেহ বা প্রাণী দেহ, এগুলোর মধ্যে কি আছে, মানব দেহ বা প্রাণী দেহ সমস্ত আমাদের শরীরের অধিকাংশই কি, বা আমাদের শরীরের মূল যেই পদার্থ বা যৌগটা আছে সেটাকে আমরা কি বলছি, প্রোটিন। প্রোটিন থাকে, প্রোটিন আসলে একটা পলিমার। তাহলে প্রোটিনটা হচ্ছে একটা পলিমার, এটার মনোমারটা কে, তোমাদের খুব পরিচিত, তোমরা জানো যে আমাদের দেহের জন্য এসেনশিয়াল যেই যৌগটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো প্রোটিনের পলিমারটাই মনোমারটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন যদি পলিমার হয়, তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটার মনোমার। এবং দেখো তোমাদেরকে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন জানিয়ে দেই, বলো তো এখানে, আচ্ছা একটু লিখে দিচ্ছি, এখানে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের মনোমার, প্রোটিনটা যদি পলিমার হয় অ্যামাইনো অ্যাসিডটা তার মনোমার। অ্যাডিশনাল যে ইনফরমেশনটার কথা বলছিলাম সেটা হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড থেকে একটু আগে আমরা যে ঘনীভবন পলিমারকরণ করছি না, সেই ঘনীভবন পলিমারকরণ প্রসেসের মতোই, অর্থাৎ ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া দিয়েই আসলে অ্যামাইনো অ্যাসিড থেকে কী সৃষ্টি হয়, প্রোটিন সৃষ্টি হয়। এটা তোমরা চাইলে জেনে রাখতে পারো, আমি আলাদা করে বলে দিচ্ছি যে এই প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থেকে যে প্রোটিন সৃষ্টি হয় সেটা কিসের মাধ্যমে হয়, সেটা হয় ঘনীভবন পলিমারকরণের মাধ্যমে, এটা কিন্তু সংযোজনের মাধ্যমে হয় না। ওকে, তাহলে প্রাকৃতিক পলিমারগুলোও এরকম, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ঘনীভবন পলিমারকরণ, পলিমারকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরও কিছু কথা বলি।
আরও কিছু বলি, যেমন এটা একটা গেল। তারপর হচ্ছে দেখো আমাদের বিভিন্ন উদ্ভিদ দেহে যে স্টার্চ থাকে, স্টার্চ বা সেলুলোজ, তাহলে উদ্ভিদ দেহে কি আছে, উদ্ভিদ দেহের প্রধান অংশটা কি, যেমন প্রাণী দেহে প্রোটিন তেমনি উদ্ভিদ দেহে হচ্ছে স্টার্চ বা সেলুলোজ, স্টার্চ বা হচ্ছে সেলুলোজ। দেখো এই স্টার্চ বা সেলুলোজটা হচ্ছে পলিমার, এইটা যদি পলিমার হয় তাহলে তার মনোমার কি হবে, তার মনোমার হবে হচ্ছে গ্লুকোজ। তাহলে স্টার্চ বা সেলুলোজের মনোমার হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। সো দিস ইজ আওয়ার মনোমার, মনোমার অফ স্টার্চ অর সেলুলোজ পলিমার। ঠিক আছে, এই তো। আর কি কি প্রাকৃতিক পলিমার এর আমরা সন্ধান পেতে পারি, সেটা হচ্ছে দেখো রাবার, তাই না, রাবার গাছ, রাবার গাছ থেকে যে আসলে রাবারটা আমরা পাই, রাবার গাছ, রাবার গাছের যে হচ্ছে রস, রাবার গাছ রস, এটা থেকে যে আমরা রাবার পলিমার পাই, রাবার পলিমার, রাবারের পলিমার। এই রাবার পলিমারটা হচ্ছে, এটার একটা নাম আছে, এই রাবার পলিমারটা যে পদার্থ, সেই পদার্থটা হচ্ছে এটা হচ্ছে পলিসোপ্রিন, 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 পলিসোপ্রিনটা হচ্ছে এটা পলিমার। ওকে, রাবার পলিমারটা এটা যে মনোমার থেকে আসে, রাবার পলিমারটা যেই মনোমার থেকে আসে সেই মনোমারটাকে আমরা বলছি হচ্ছে আইসোপ্রিন। এই দুইটা জিনিস একটু মনে রাখতে পারো, এক্সটার্নাল ইনফরমেশন হিসাবে বলে দিলাম বিষয়টাকে। তাহলে এইটা হচ্ছে কি বলো দেখি, আইসোপ্রিন থেকে রাবারের যে পলিমারটা সৃষ্টি হয় সেটা হচ্ছে পলিসোপ্রিন। ঠিক আছে, সেটা কি পলিসোপ্রিন। তাহলে এই তো আমরা প্রাকৃতিক পলিমার রিলেটেড এই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জেনে রাখতে পারি, খুবই কাজে দিবে আমাদের। এবার হচ্ছে আমরা তাহলে কৃত্রিম পলিমার নিয়ে একটু কথাবার্তা বলি, তার আগে আমরা পলিমারের ধর্ম এবং ব্যবহার নিয়ে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে পলিমার তো বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক গেল, অবশ্যই একটা যদি প্রাকৃতিক হয় আর একটা অবশ্যই কৃত্রিম হবে, তাই না, এটাই তো স্বাভাবিক। তাহলে দেখো আমরা তার মধ্যে একটু ব্যবহার নিয়ে কথাবার্তা বলি। আমরা পলিথিন নিয়ে কথাবার্তা বললাম, তাই না, পলিথিনের মনোমারটাকে মনে আছে আশা করি, আমি এটা গোলাপি চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখো পলিথিনের মনোমার হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, তাই না। ধর্মটা কি হবে বলো, ধর্মটা হচ্ছে সহজে কাটা যায় না, হ্যাঁ, সহজে কাটা যায় না, সহজে কাটা যায় না। এবং আরেকটা ধর্ম হচ্ছে এরা টেকসই হয়, সহজে কাটা যায় না এবং কি হয় বলো তো, সহজে কাটা যায় না এবং টেকসই। তারপরে এদের ব্যবহারটা কি, যেমন হচ্ছে তোমার পলিথিন ব্যাগ আছে, পলিথিন শিট আছে, এরকম পলিথিন ব্যাগ বা আমরা এটাকে প্লাস্টিক ব্যাগ বলতে পারি, প্লাস্টিক ব্যাগ বা হচ্ছে প্লাস্টিক শিট, এগুলা পলিথিন ব্যাগ বা পলিথিন শিট। তারপর হচ্ছে পলিপ্রোপিন, এটা তোমরা জানো যেটার মনোমার হচ্ছে প্রোপিন, জাস্ট এটার যৌগটাই এটার মনোমার, এটা হলো কি আমাদের প্রোপিন, CH3CH ডাবল বন্ড CH2। দেখো এটার বৈশিষ্ট্য একেবারে হুবহু সেম, আমি এই ওকে আমাদের এটা গেল CH2, এটার বৈশিষ্ট্য হুবহু সেম, দুঃখিত এটাকে লক করা হয়নি, এই জন্যই আসলে হয় নাই লক। এখন আসো, যাবি কই বাবা, এখন তুই আমায় হেলে দেখা। এই যে সফল, অবশেষে সফলতা লাভ করলাম, সফলতা লাভ করে আমি বড্ড ধন্য। তাহলে এইটাও কি সহজে কাটা যায় না টেকসই, ওকে, সহজে কাটা যায় না টেকসই। আচ্ছা তাহলে এবার আসো, সহজে কাটা যায় না টেকসই এটা গেল, এটার আমরা একটু ব্যবহার নিয়ে কথাবার্তা বলি। ব্যবহার, এটার ব্যবহারটা কি, যেমন হচ্ছে রশি, প্লাস্টিক রশি, বোতল, রশি, বোতল ইত্যাদি হচ্ছে এটার ব্যবহার্য জিনিসপত্র, রশি, বোতল। তারপরে আসো পলিফিনাইল ক্লোরাইড বা পিভিসি, পলিফিনাইল ক্লোরাইডটা কি ছিল আমাদের, পিভিসি ছিল না, মনে আছে কি, এটা হচ্ছে আমাদের সেই পিভিসি, পিভিসি পলিফিনাইল ক্লোরাইডটা হচ্ছে আমাদের
পিভিসি। এবার আসো এটার মনোমারটা কি ছিল? ভিনাইল ক্লোরাইড। এই যে সেই ভিনাইল ক্লোরাইড, CH2 ডাবল বন্ড CHCl। ঠিক আছে, এইটা হচ্ছে এটার আমাদের তো এইটা আসলে কি? এটা একটু শক্ত হয়, বুঝছো? এটা তো বুঝতেই পারছো। এই ভিনাইল ক্লোরাইড পিভিসি, তোমরা এই যে পাইপ দেখছো না, যে তোমাদের এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্যানিটারি যেসব পাইপগুলো থাকে না, প্রোডাক্ট লম্বা, দেখবা যে বাড়ির পাশে লম্বা ওয়াশরুমের যে লম্বা পাইপগুলো থাকে, শক্ত শক্ত, খুবই লম্বা শক্ত, এগুলো খুব দৃঢ়, এগুলো হচ্ছে পিভিসি। তাছাড়া হচ্ছে যে তোমার বিভিন্ন সাবমার্সিবল পাম্পে যেসব পাইপ ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে শক্ত পিভিসি পাইপ। তাহলে এটা মাথায় রাখবা, এগুলো প্রচুর শক্ত হয়। তাহলে আমাদের বৈশিষ্ট্য কি বলতে পারি? এটা শক্ত, কঠিন, টেকসই, পলিথিনের তুলনায় দৃঢ়, পলিথিনের চেয়ে কম নমনীয়, পলিথিনের চেয়ে, এটাকে একটু, এই বাবা পুরোটা হইস না এরকম, পলিথিনটাকে একটু এই সাইডে আনি, এই তো। তাহলে পলিথিনের চেয়ে কি হবে বলো তো? পলিথিনের চেয়ে কম নমনীয়, কম নমনীয়, এবং হচ্ছে কি, এবং হচ্ছে দৃঢ়। পলিথিনের চেয়ে কম নমনীয় প্লাস এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ়। ঠিক আছে, শক্ত, কঠিন, পলিথিনের চেয়ে কম নমনীয়, আর হচ্ছে কি দৃঢ়, এটা তার বৈশিষ্ট্য। এটা দিয়ে আমরা কি তৈরি করতে পারি? যে পাইপ, স্যানিটারি পাইপ, বা হচ্ছে পানি, মানে পানির পাইপ, বা পাইপ বলতে পারো, সহজ কথা, পাইপ। তাছাড়া কি? তাছাড়া হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ, অর্থাৎ এমন কিছু প্লাস্টিকের জিনিসপত্র আমাদের প্রয়োজন পড়ে, যেগুলোকে আমরা ইনসুলেটর হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেখান থেকে যেন বিদ্যুৎ প্রবাহ হওয়ার কোনো সুযোগ না থাকে, তাই না? বিদ্যুৎ প্রবাহ হলে তো সমস্যা। আমরা তো আসলে আমাদের মানবদেহ একটা বিদ্যুৎ পরিবাহী, কিছুটা, এটা কিছুটা অর্ধপরিবাহীর মতো, একটু কম লেভেলের পরিবাহী হইলেও কিন্তু আমরা স্টিল শক খাই। ঠিক আছে, ভালো পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে তো শক খাবই। তাহলে আমাদের যদি ইনসুলেটর প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে কিন্তু ওই বিদ্যুতায়িত হওয়ার বা শক খাওয়ার সেই সুযোগ সম্ভাবনা থাকে না। তাহলে সেখানে আমাদের কোনো ধরনের ধাতু জাতীয় পদার্থ ব্যবহার না করে আমরা শক্ত পদার্থ হিসাবে, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হিসাবে পিভিসি ব্যবহার করতে পারি, কারণ পিভিসি অনেক বেশি শক্ত হয়। আচ্ছা, আর লাস্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ঘনীভবন। এই তিনটা ছিল আমাদের সংযোজন। লাস্ট হচ্ছে নাইলন। ঘনীভবনেরটা কি ছিল? ঘনীভবনটা হচ্ছে নাইলন। তাহলে আসো, নাইলনের মনোমারটা কি কি ছিল? একটা ছিল হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, তাহলে COOCH2 এখান থেকে আরও COOH, এবং এটার সাথে হচ্ছে NH2 বন্ড CH2 6 NH2। তাহলে এটা ছিল আমাদের নাইলন। ঠিক আছে, এইটার বৈশিষ্ট্যটা কি বলতো? এইটার বৈশিষ্ট্যটা হচ্ছে কম শক্ত, নমনীয়, কম শক্ত, নমনীয়। আবার শুধু নমনীয় হলেও যে সমস্যা এমন না, এটা কিন্তু টেকসই, ভালোই টেকসই। ঠিক আছে, টেকসই। দেখো এটার ব্যবহার কি কি? এটার ব্যবহার হচ্ছে পোশাক, ঠিক আছে, স্পোর্টসের পোশাক, বিভিন্ন স্পোর্টস পোশাক, যদি তোমরা যেগুলো দেখো না, যে জার্সিগুলো কিন্তু নাইলন দিয়ে তৈরি, বুঝছো? ভালো লেভেলের যে জার্সিগুলো, স্পোর্টস জার্সি, সেগুলো হচ্ছে নাইলন দিয়ে তৈরি। তাহলে কিছু পোশাক সামগ্রী হিসাবে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে দড়ি তৈরিতে ব্যবহার করা যায়। তাছাড়া হচ্ছে মাছের জাল, মাছ ধরার জাল, মাছের জাল তো আসলে হয় না, এটা মাছ ধরার জাল বলাটা বেটার। তাহলে মাছ ধরার জাল, এইগুলা হচ্ছে নাইলনের ব্যবহার। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই অংশটুকু দেখার মাধ্যমে এই জিনিসটা তোমাদের মাথায় গেঁথে গেছে, আমি আশা করি এটা তোমরা কখনো ভুলবা না। তাহলে আমরা এবার হচ্ছে এটার নেক্সট স্লাইডে যাই। দেখো, নেক্সট হচ্ছে যে আমাদের কৃত্রিম পলিমার বা প্লাস্টিক নিয়ে কিছু কথাবার্তা, খুব সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো। এটা নিয়ে তোমাদের বইয়ের যে অংশটা আছে, তুমি একটু রিডিং পড়লেই তুমি পেয়ে যাবে। আসলে দেখো প্লাস্টিক ব্যাপারটা কি। প্লাস্টিক যে শব্দটা, এটা আসছে হচ্ছে প্লাস্টিকোস থেকে। এটা গ্রিক ওয়ার্ড কোথা থেকে আসছে? প্লাস্টিক, এটা আসছে হচ্ছে প্লাস্টিকোস থেকে। প্লাস্টিকোস শব্দটার অর্থ হচ্ছে গলনশীল, বা যা গলানো সম্ভব। কি বলা যায় এটাকে? মেল্টেবল, বা হচ্ছে গলনশীল, বা গলানো যায় এমন,
গলনশীল বা গলানো সম্ভব, এটাও লেখা যায় গলানো সম্ভব। ঠিক আছে, অর্থাৎ এইটাকে আমরা যদি তাপ প্রদান করি, কিভাবে গলাবো? তাপ প্রদান, পুরানোর মাধ্যমে। সো তাপ প্রদানের মাধ্যমে গলানো সম্ভব, তাপ প্রদানের মাধ্যমে। অর্থাৎ এই প্লাস্টিক বস্তুগুলো হচ্ছে এমন যেটাকে তোমরা জানো যে গলিয়ে আবার অন্য কিছু একটাতে কনভার্ট করা যায়, অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য, রিসাইকেল করা যায় এমন যেগুলো, এগুলোকে আমরা বলছি হচ্ছে প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিক। সো প্লাস্টিক এইটা হচ্ছে, এটা তো আমরা জানি যে বহুমুখী ব্যাপার আছে, চেয়ার টেবিল থেকে শুরু করে তোমাদের এই যে বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন যেসব হচ্ছে গিয়া কোম্পানি আছে, প্লাস্টিক জাতীয় যেসব দ্রব্য আছে, তোমরা তো জানো যে বিভিন্ন শোরুমে গেলে তো বুঝতেই পারো কত ঝুড়ি টুরি হাবি জাবি, চেয়ার টেবিল সহ ইচ অ্যান্ড এভরিথিং প্লাস্টিক দিয়ে আসলে কী না বানানো সম্ভব, সবই ব্যবহার আছে। এটা তোমরা জানো যে এগুলো আমরা ব্যবহার করি। এটাই আমাদের এখানকার সবচেয়ে বড় সুবিধা যে প্লাস্টিক ব্যবহার করি। তবে প্লাস্টিকের একটা বড় অসুবিধা আছে, এটার অসুবিধাটা আমাদেরকে একটু রিমাইন্ড করতে হবে যে এটার অসুবিধাটা কোন জায়গায়, এটা নিয়ে আমাদের সমস্যাটা কোথায় পড়তে হয়। এটার অসুবিধাটাই আসলে মূলত তোমার একটু জানতে হবে আর কি, যে এটার অসুবিধাটা কোথায়। প্রধান অসুবিধা হচ্ছে কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা, কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়া দেখো কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এটা কি করা সম্ভব নয়, এটাকে ডিকম্পোজ করা সম্ভব নয়। ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন বা পচানো সম্ভব নয়, বা পচানো সম্ভব নয়। দেখো বিয়োজন বা পচানো বলতে কি বোঝানো হয়, ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে আসলে, হ্যাঁ, এটাকে বলা হয় ডিকম্পোজ, নন ডিকম্পোজেবল, অর্থাৎ ডিকম্পোজেবল নয়। এই ডিকম্পোজ দেখো বিয়োজন বা কি করা সম্ভব নয়, পচানো সম্ভব নয়, কারণ ব্যাকটেরিয়া এগুলোকে খেয়ে মেরে ফেলতে পারে না, অর্থাৎ বা এগুলোকে ব্যবহার করে ব্যাকটেরিয়া পচিয়ে এগুলাকে হচ্ছে গিয়ে পুনরায় মাটিতে মিশে যাওয়ার জন্য যে উপযোগিতা তৈরি করা, এটা ব্যাকটেরিয়ার কাজ। দেখো বিভিন্ন যত ধরনের প্রাকৃতিক পদার্থ আছে প্রকৃতি থেকে যেগুলো আসে, ব্যাকটেরিয়া এগুলোকে খুব সহজেই এগুলোকে পচনশীল করে ফেলতে পারে, অর্থাৎ এগুলোকে ডিকম্পোজ করে ফেলতে পারে, এগুলো খেয়ে ফেলে, এগুলোর মধ্যে বর্জ্য তৈরি করে, সেই বর্জ্যগুলোটাই হচ্ছে মূলত কি বোঝায়, যেটা ডিকম্পোজ করতে পারতেছে। এই সব জিনিসকে এরা খাইতে পারে না। পলিমারগুলা আমাদের যে সৃষ্টি করা হচ্ছে কৃত্রিমভাবে, যে পলিমার সৃষ্টি করা হচ্ছে অর্থাৎ প্লাস্টিক সৃষ্টি করা হচ্ছে, এগুলোকে তারা ডিকম্পোজ করতে পারে না, অর্থাৎ ফলে এগুলো বর্জ্যে পরিণত হয় না, ওই বর্জ্য যেগুলো কি মাটিতে মিশে যাওয়ার জন্য উপযোগী বর্জ্যে পরিণত হয় না। সো এটাই হচ্ছে আসলে প্লাস্টিকের মূল সমস্যা। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া দ্বারা সম্ভব নয়, ফলে এগুলো মাটিতে মিশে থাকতে পারে না, ফলে এগুলো মাটিতে মিশে যেতে পারে না, অর্থাৎ এটা কিন্তু পরিবেশের জন্য খুবই হুমকি, মাটিতে মিশে যেতে পারে না, এটা পরিবেশের জন্য কি বলো, বিশাল হুমকি, মাটিতে মিশে যেতে পারে না, এটা কিন্তু বিশাল হুমকি। এই যে মাটিতে না মিশলে মানে কি, মানে হলো পরিবেশেই এটা নষ্ট আকারে থেকে যাবে, বজ্র আকারে থেকে যাবে, এমন বজ্র যে বজ্রটাকে আমরা আর মাটিতে ফেরত পাঠা দিতে পারতেছি না, পরিবেশটা বাজেভাবে দূষণ হয়ে যাবে। এগুলো আমাদের জন্য যেমন ক্ষতিকর, অন্যান্য প্রাণী এবং পাখির জন্য কিন্তু এটা খুব মারাত্মক ক্ষতিকর এই জিনিসগুলো। এবং প্রচুর পরিমাণ প্লাস্টিক থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের জন্ম নেয়, যেহেতু প্লাস্টিকগুলো একটা সময় গিয়ে কি হয়, ভেঙে চুরে এরকম ছোটোখাটো হয়ে যাবে, ওখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে যায়। তার মানে আমরা এগুলো ব্যবহার করে ফালাই দিচ্ছি, মনে হচ্ছে ঠিকই যে এটা তো গেল, কিন্তু না, এটা কিন্তু আসলে ক্ষতি করার জন্য আবার ব্যাক করে কোথায়, মাইক্রোপ্লাস্টিক আকারে যখন এটা থাকে তখন তো সেটা ডিকম্পোজ হচ্ছে না, ডিকম্পোজ না হয়ে সেটা বাতাসের ধুলার সাথে মিশে আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে ভিতরে ঢুকে যায়। এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী হতে পারে। এটা কিন্তু আমি পরবর্তী লং রানের যে ফলাফলটা সেটা নিয়ে তোমাদেরকে বললাম, যে অসুবিধা তোমাদের বইতে তো এইটুকু অসুবিধা বলা হয়েছে, এটা কিন্তু ইম্প্যাক্ট আরও অনেক বেশি। ঠিক আছে, এটা কিন্তু খুব কনসার্নিং, দুঃখিত। তাহলে এই হচ্ছে মূলত কৃত্রিম প্লাস্টিকের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার মতো। আমাদেরকে মনে রাখতে হবে এগুলো রিসাইকেল করা সম্ভব। সো আমরা প্লাস্টিক কিন্তু রিসাইকেল করব, সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, রিসাইকেল করা সম্ভব। যেহেতু এটা আমরা মাটিতে মিশাই দিতে পারতেছি না, এটাকে যেহেতু গলাতে পারতেছি না, আমাদেরকে নিজ উদ্যোগে এই জিনিসটা রিসাইকেল করতে হবে, যেন এটা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে, এটাকে যেন আবার রিইউজ হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানকার সর্বলাস্ট টপিক। আমরা যে জৈব যৌগ নিয়ে পড়লাম,
জৈব যৌগ জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, এই অধ্যায়ে একদম যাবতীয় বিষয়বস্তুই ছিল জৈব যৌগ রিলেটেড। এই জৈব যৌগটা আসলে জৈব নয় এমন, অর্থাৎ অজৈব যৌগগুলো থেকে কিভাবে পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ এদের পার্থক্যটা আসলে কি, 3টা পার্থক্য তোমাদের বইতে আছে। এটা কিন্তু খ নাম্বারে আসার মতো একটা কোশ্চেন, জানার মতো একটা কোশ্চেন খতে আসে সাধারণত। সো এটা বেশ ভালোই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা একটু শিখে নিও। এখান থেকে আমার কাছ থেকে একটু মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা দেখো, দেখে খাতাটা লিখলে এটা আশা করি মাথায় গেঁথে যাবে, এটা আর তোমরা ভুলবা না। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে জৈব যৌগ আসলে জিনিসটা কি। তোমাদেরকে একটা কথা আমি একদম প্রথম ক্লাসে বলেছিলাম, জৈব যৌগ মানেই হচ্ছে সেখানে কার্বন থাকে। সো এইটাই হচ্ছে মূল পার্থক্য, যে জৈব যৌগের কাঠামো গঠনকারী বা জৈব যৌগের প্রধান পরমাণু, জৈব যৌগের প্রধান মৌল কার্বন। জৈব যৌগের প্রধান মৌল কি বলতো? কার্বন। এছাড়া অন্যান্য মৌলও থাকে, এছাড়া অন্যান্য মৌল থাকে, ঠিক আছে। প্রধান মৌল হচ্ছে কার্বন। অজৈব যৌগে কিন্তু কার্বন থাকে না, কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত কার্বন থাকে না। তাহলে এখানে অজৈব যৌগের ক্ষেত্রে আমরা কি বলবো? কিছু ব্যতিক্রম, মানে সাধারণত যে নর্মাল সিস্টেম অনুযায়ী কিন্তু জৈব যৌগই মানে কার্বন, আর অজৈব মানে কার্বন নাই, কিন্তু ব্যতিক্রম তো থাকবেই। তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন আমি একটা ব্যতিক্রমের এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরো হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। দেখো এটার মধ্যে কিন্তু দেখতে মনে হয় এটাতে কার্বন আছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু জৈব যৌগ না, এটা একটা অজৈব যৌগ। পটাশিয়াম সায়ানাইড একটা অজৈব যৌগ। তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন পটাশিয়াম সায়ানাইড, হ্যাঁ, কি থাকে না ছাড়া সাধারণত কার্বন থাকে না। কার্বন থাকে না, এটা হচ্ছে আমাদের প্রথম পার্থক্য বা প্রথম কেস, সাধারণত কার্বন থাকে না। দেখো জৈব যৌগের বিক্রিয়াগুলো একটু ঝামেলা, এটা প্র্যাকটিক্যালি দেখানো খুবই কষ্ট হয়ে যায় জৈব যৌগ রিলেটেড যত বিক্রিয়া থাকে, কারণ জৈব যৌগের বিক্রিয়া কিন্তু সহজেই। অজৈব যৌগের ক্ষেত্রে হয় কি, একটা জিনিস তুমি সৃষ্টি করতেছো, একটার সাথে একটা বিক্রিয়া দিচ্ছ, এটার জন্য এত কন্ডিশন লাগে না তোমাদের। এই যে দেখো এই অধ্যায়ে আমি অনেকগুলো বিক্রিয়া দেখাইছি, দেখো প্রত্যেক তাপমাত্রা অনেক, চাপ অনেক, তারপরে হচ্ছে ওই প্রভাবক লাগবে, সেই কররে ওই কররে, মেলা গ্যাঞ্জাম। জৈব যৌগের সৃষ্টি, জৈব যৌগ বিক্রিয়াগুলো ঘটনা আসলে গ্যাঞ্জাম বেশি, বুঝছো। সেকেন্ড পয়েন্টটা এমনি মনে রাখবা, জৈব যৌগ বিক্রিয়াতে গ্যাঞ্জাম বেশি, অজৈব যৌগের বিক্রিয়া গ্যাঞ্জাম কম। তাহলে এখন তো এটা পরীক্ষার খাতা লেখা যাবে না গ্যাঞ্জাম বেশি গ্যাঞ্জাম কম, কি লিখবা? লিখবা হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। জৈব যৌগের বিক্রিয়া সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। তুলনামূলক কম সময় সাপেক্ষ, সরাসরি সংগঠিত করা যায়। অজৈবটা তাহলে কি হবে? বিপরীতভাবে কি হবে অজৈবটা বলো তো? তুলনামূলক কম সময় সাপেক্ষ, তুলনামূলক কম সময় সাপেক্ষ, তুলনামূলক কম সময় সাপেক্ষ, সরাসরি বিক্রিয়া করা যায়। তাহলে এখানে কষ্ট কম, বুঝতে পারছো? বিক্রিয়া করানো যায়। যেখানে গ্যাঞ্জাম বেশি সেখানে কষ্ট বেশি, এখানে তো গ্যাঞ্জাম নাই, সো এটা সরাসরি করা যায়, কষ্ট কম। সরাসরি মানে কষ্ট কম, স্বাভাবিক। আর থার্ড পার্ট হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্টলি, এটাও আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম কার্বনের ব্যাপারটা উল্লেখ করার সময়, জৈব যৌগ সাধারণত সব হচ্ছে সমযোজী বন্ধন পাওয়া যায়। তাহলে জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, আর অজৈব যৌগ সাধারণত আয়নিক বন্ধন দ্বারা হচ্ছে গিয়ে কী হয়, গঠিত হয়। এর মধ্যেও ব্যতিক্রম থাকে, অর্থাৎ জৈব যৌগ ব্যতিক্রমভাবে আয়নিক পাওয়া যায়, আবার অজৈব যৌগ ব্যতিক্রমভাবে সমযোজী পাওয়া যায়। তবে যেটা বেশি পাওয়া যায়, মেজরিটি যে ব্যাপারটা, সেটাকে আমরা সাধারণ আকারে বিবেচনা করতেছি এখানে, ঠিক আছে। তাহলে জৈব যৌগ আসলে কী হবে বলতো? জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন গঠিত হয়। যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত।
অজৈব যৌগ সাধারণত আয়নিক বন্ধন দ্বারা গঠিত। ব্যতিক্রম কিন্তু থাকে, হ্যাঁ, ওটাও মাথায় রেখো। এমন না যে এ আয়নিক হয়েছে মানে ওর সমযোজী নাই, আবার ওর সমযোজী আছে মানে এর হচ্ছে গিয়ে আয়নিক নাই, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তাহলে সাধারণত আয়নিক বন্ধন দিয়ে গঠিত দ্বারা গঠিত, এই তো আমাদের পার্থক্য চলে আসছে। সো এইটা পরীক্ষায় সুন্দর করে লিখে দেবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো নাম্বার পেয়ে যাবা। তো এই হচ্ছে একটা বিষয়, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ক্লাস নোটও তো দিয়ে দিব তোমাদেরকে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের মোটামুটি শেষ। জৈব যৌগের সাথে আমরা একটা খুবই স্মৃতিচারণমূলক একটা জার্নি আমরা পাস করে ফেললাম, অর্থাৎ আমরা মানে এইটা 6টা ক্লাসের একটা প্লেলিস্ট, সাথে আমি একটা শর্ট ভিডিও দিব, এটা তো বলছি। তো এইখানে বেশ ভালো, মানে এমনভাবে তোমাদেরকে এইটা আমি করে দিয়েছি এমনভাবে যে এটা নিয়ে সামনে হয়তো আরও ইনশাল্লাহ জৈব যৌগের ক্লাস পাবো, বাট এমনভাবে করছি যেন তোমরা যত আগামী আরও যত এসএসসি ব্যাচ থাকবে সবাই যেন এটা থেকে খুব চমৎকারভাবে উপকৃত হয়। কারণ এই অধ্যায় 11-র উপর এরকম কম্প্যাক্টফুল, একদম বিস্তারিত, ইনসাইটফুল যেসব তথ্যবহুল ক্লাস আমি আসলে নিজে ঘেটে পাই নাই ইউটিউবে, তোমাদেরকে সেটাই উপহার দেওয়ার চেষ্টা করেছি। তো যাতে তোমাদের এটা নিয়ে তোমরা ওই যে শুরুর ক্লাসেই বলছি যেন তোমরা মাস্টার হয়ে যেতে পারো এই জিনিসটার উপর। তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো সবাই।